আজকে আমরা ফিজিক্সের একটি কনসেপচুয়াল প্রবলেম নিয়ে আলোচনা করব। যদিও আজকের আলোচনা মূলত কোয়েশ্চেনের উপর বেস করে, তবে আমরা কোয়েশ্চেনের সাথে রিলেটেড টপিকের বিস্তারিত আলোচনা করব। সো এই কোয়েশ্চেনটি এই বছর 2024-25 সালে ঢাকা ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফিজিক্স অংশের কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং প্রচলিত প্রথা অনুযায়ী বইয়ের থেকে ডিরেক্ট কোয়েশ্চেন হয়নি এবং খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন হয়েছে। তো আমরা কোয়েশ্চেনটা পড়ে এরপরে সেটা কিভাবে সমাধান করতে হবে এবং রিলেটেড মিসকনসেপশন এবং কনসেপ্ট নিয়ে আলোচনা করব। নিচের কোনটি এ থেকে ই বিন্দু পর্যন্ত একটি দোলকের ববের ত্বরণ সবচেয়ে ভালো মতো চিত্রায়িত করে? সো এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারতেছি এখানে দোলক বলা হয়েছে, এইদিকে একটা দোলকের কথা বলা হয়েছে। সো কেউ যদি শুরু ভাবে যে এই কোয়েশ্চেনটা সরল দোলক নিয়ে, না, এটা সরল দোলক নয়। সরল দোলক এবং দোলক সেম টপিক না, ঠিক আছে? সো এই কোয়েশ্চেনে হচ্ছে দোলক নিয়ে আলোচনা করা আছে, সরল দোলক নিয়ে আলোচনা করা নেই। আমরা হয়তো ফিউচারে কোনো একটা ক্লাসে বা সেশনে আমরা সরল দোলক এবং দোলকের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। তো আমরা এখন মূলত একটু শর্টে জেনে রাখি সরল দোলক এবং দোলকের মধ্যে পার্থক্য কি। সরল দোলকের জন্য আমার যে কৌণিক বিস্তার থিটা, উলম্বের সাথে যে কৌণিক বিচ্যুতি ঘটবে থিটা, সেটা 4 ডিগ্রি এর সমান বা তার থেকে ছোট, ছোট এর জন্য ঘটবে। আর দোলকের জন্য মূলত দোলকের জন্য আমরা দেখব থিটা -90 ডিগ্রি থেকে শুরু করে +90 ডিগ্রি পর্যন্ত হতে পারে দোলক। সো এটার একটা সিম্পল এক্সাম্পল আমি এখানে দিচ্ছি যে এরকম হতে পারে যে আমি একটা বস্তুকে এইভাবে টেনে ছেড়ে দিলাম, ঠিক আছে? তাইলে এই বস্তুটা এইভাবে গিয়ে আবার এইখানে উপরে উঠতে পারে। ওকে, সো এই ধরনের উদাহরণ আমরা কিসে দেখে থাকি? এই ধরনের উদাহরণ আমরা দেখে থাকি হচ্ছে দোলনার গতিতে। দোলনার গতি। সো দোলনার গতি আমার দোলকের সবচেয়ে ভালো উদাহরণ। ওকে, আবার তুমি চাইলে এই থিটার পরিমাণ বলতে পারো 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি এর মধ্যে। তখন তুমি একে 0 ডিগ্রি কনসিডার করে 180 ডিগ্রি কনসিডার করতে পারো, অথবা তুমি একে -90 ডিগ্রি কনসিডার করে একে +90 ডিগ্রি পর্যন্ত ধরতে পারো। তাহলে আমরা সরল দোলক এবং দোলকের মধ্যে সাধারণ একটা পার্থক্য বুঝতে পেরেছি। এখন আমরা আসি, এই কোয়েশ্চেনে 4টা ফিগার দেওয়া আছে, তার মানে 4টা অপশন, এবং 4টা অপশন থেকে আমাকে বুঝতে হবে যে এই যে বব বব বা বস্তুটা আছে, যে পিণ্ডটা দোলকের মধ্যে ঝুলানো থাকবে, যুক্ত থাকবে, এর ত্বরণের দিক কোন দিকে থাকবে। প্রথমত আমরা বুঝে ফেলেছি যে এটা সরল দোলক না। তাহলে সরল দোলকের জন্য যে আমাদেরকে ক্ষুদ্রকোণ বিবেচনা করতে হয়, তাহলে সেই কনসেপ্ট আমরা এখানে ইউজ করতে পারবো না। এমনকি সবাই এই কনসেপ্ট ইউজ করে একটা রাফ আইডিয়া পায় ত্বরণ কোন দিকে হয়, সেই অনুযায়ী কোয়েশ্চেনের অ্যান্সার তারা হচ্ছে অপশন সি কারেক্ট করে আসে। হ্যাঁ, সঠিকভাবে বিশ্লেষণ করলেও সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, আমি শুরুতেই বলে দিলাম। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সি কিভাবে কারেক্ট অ্যান্সার হয়। সরল দোলক বিবেচনা করলে ব্যাখ্যা সঠিক হয় না, কিন্তু সরল দোলকের ধারণা অনুযায়ী অ্যান্সারটা যদি সি কেউ দিয়ে আসতে পারে, তাহলে সেটা অবশ্যই কারেক্ট অ্যান্সার, কিন্তু কারেক্ট ব্যাখ্যা না। সো এখন আমরা এই কোয়েশ্চেন অনুযায়ী আমরা সরল দোলক বিবেচনা না করে জেনারেল দোলক কনসিডার করে আমরা এই কোয়েশ্চেনের ব্যাখ্যা বিশ্লেষণ করব। সো ফার্স্ট অফ অল আমরা দেখি যে এই থিটা, এই যে অ্যাঙ্গেলটা এখানে আছে, যে অ্যাঙ্গেলটা উলম্বের সাথে তৈরি করে থিটা, এই থিটা অ্যাঙ্গেলটা 4 ডিগ্রি নয়, মানে 4 ডিগ্রি বা এরকম কিছুই নয়, ঠিক আছে? তার মানে সরল দোলক আমরা এখানে বিবেচনা করতেছি না, আমরা জেনারেল দোলক বিবেচনা করতেছি, যে থিটার রেঞ্জ আমাদের -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি এর মধ্যে সীমাবদ্ধ। এখন অনেকে বলতেই পারে যে কেন আমরা এই কন্ডিশন নিচ্ছি। এর মূল কারণ হচ্ছে এইখানে তোমরা দেখো, এইখানে এই কোয়েশ্চেনের মধ্যে যে কোণগুলো দেওয়া আছে, এগুলো কি এই অ্যাঙ্গেল গুলো যে দেওয়া আছে এখানে, এই অ্যাঙ্গেল কি কখনোই 4 ডিগ্রি এর জন্য এভাবে বিবেচনায় আসতেছে? আচ্ছা, এখন অনেকে হয়তো বলতে পারে যে এখানে তো 90 ডিগ্রিও বলা নেই। হ্যাঁ, কারেক্ট, অবশ্যই 90 ডিগ্রি বলা নেই। আমরা সরল দোলকের জন্যও ত্বরণের বিশ্লেষণ দেখাবো এবং দোলকের জন্যও ত্বরণের বিশ্লেষণ দেখাবো। সো সেই অনুযায়ী আমরা আগে দোলকের জন্য ত্বরণের বিশ্লেষণ দেখাবো।
দোলকের ক্ষেত্রে আমরা এই সিনারিওতে দেখি যে দড়ি বরাবর উপরের দিকে টান বলটি কাজ করছে। এমনকি নিচের দিকে কাজ করছে, নিচের দিকে ওজন কাজ করতেছে। ওজন, ওজন কাজ করতেছে। ঠিক আছে? এখন আমাদের এই বস্তুটার মানে এই ববের উপর আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বিবেচনা করে দেখব যে কোন দিকে অ্যাকচুয়ালি লব্ধি ত্বরণ কাজ করবে। সো লব্ধি ত্বরণের ডিরেকশনই হবে আমার ত্বরণের দিক। ওকে? তাইলে এখন আমরা এখান থেকে এই জিনিসটা বিশ্লেষণ করি। ওকে? তাহলে আমরা আশা করি বুঝতে পারতেছি যে ২ অক্ষ বরাবর ত্বরণ বিবেচনা করে এরপরে আমরা লব্ধি ত্বরণ বের করব। ঠিক আছে? আচ্ছা। সো ফার্স্ট অফ অল আমরা অক্ষ বিবেচনা করে ফেলছি। এখন হচ্ছে এই হইল এক্স অক্ষ এবং এই হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে? সো আমাদের এই বল বিশ্লেষণের ক্ষেত্রে উলম্বের সাথে উৎপন্ন কোণ থিটা, তাহলে এই কোণটাও হবে কি থিটা। এবং ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে এম জি কস থিটা, আর এক্স অক্ষ বরাবর বাম সাইডে থাকতেছে এখানে এম জি সাইন থিটা। ঠিক আছে। আচ্ছা, বস্তু বা এই দড়ির সাথে বস্তু যুক্ত, বব যুক্ত, এই গতিটা যেহেতু একটা বৃত্তাকার পরিধি বরাবর বা বৃত্তাংশ বরাবর, তাহলে তার এই যে আমি এখানে গতিপথটা যদি নরমালি একটু আঁকি বা আমি যদি গতিপথটা দেখানোর ট্রাই করি, তাহলে তার গতিপথটা কিরকম হবে, কিরকম হতে পারে? তার গতিপথটা হবে অনেকটা এরকম। এই যে আমি যে সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে তার গতিপথ। তার মানে এটা একটা বৃত্তাকার পথের অংশ, বা আমরা বলতে পারি বৃত্তাংশ। ওকে? সো ইংলিশে এটাকে আর্ক বলে, বৃত্তের দৈর্ঘ্য বা বৃত্তের অংশ। ওকে, সো বৃত্তাকার অংশ বা একটা কার্ভ যেহেতু, তাহলে অবশ্যই তার গতি আমার বৃত্তাকার গতির ন্যায় বিবেচনা করে আমরা এখানে কেন্দ্রমুখী বল বিবেচনা করতে পারি। যেহেতু একটা বস্তু বৃত্তাকার অংশ বরাবর ঘুরছে, তাইলে এর গতি, ববের গতি, ববের গতি কি হবে? বৃত্তাকার, বৃত্তাকার। ওকে? সো বৃত্তাকার গতির ক্ষেত্রে আমার কোন ধরনের বল আসবে? কেন্দ্রমুখী বল। ঠিক আছে? আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে কেন্দ্রমুখী বল কোন বরাবর থাকবে? কেন্দ্রমুখী বল অবশ্যই কেন্দ্র বরাবর থাকবে। কেন্দ্র বরাবর থাকবে এফ সি দ্বারা আমি প্রকাশ করেছি। আর এফ সি দ্বারা আমরা প্রকাশ করলাম। আচ্ছা, আমার এই জায়গায় হচ্ছে এই চিত্রটা এই স্পর্শক বরাবর আরেকটু হবে। আমি এই সবুজটা দিয়ে হচ্ছে আরেকটু ভালোভাবে এর পাথটা দেখাই। ওকে? তাইলে আমার এই বরাবর হচ্ছে পাথটা হবে। ঠিক আছে? এখন এই হচ্ছে আমার বস্তুর পাথ এবং বস্তুর আমরা গতি বিশ্লেষণ করেছি। এখন আমরা সেটার উপাংশ বরাবর বিশ্লেষণ করে দেখি যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে। উপাংশ বরাবর বিশ্লেষণ আমরা করতে গিয়ে দেখব যে আমাদের এফ এক্স মানে এক্স অক্ষ বরাবর তার গতি কি আছে? এক্স অক্ষ বরাবর গতি বল শুধু কি আছে? mg sin থিটা। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি এম এ এক্স ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা। ওকে? তো এখন এ এক্স ইজ ইকুয়াল টু কি আসতেছে? জি সাইন থিটা ডিভাইডেড বাই এম, এম ক্যান্সেল আউট, তাহলে এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর ত্বরণ। এখন আসো আমরা ওয়াই অক্ষ বরাবর বের করবো। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর আমরা কি দেখতেছি? ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে ই আছে এবং নিচের দিকে এম জি কস থিটা আছে। সো দুইটার বিয়োগফল, আমার এই দুইটার বিয়োগফল কিন্তু লব্ধি বল, এবং সেই লব্ধি বল কি? সেই লব্ধি বল হচ্ছে কেন্দ্রমুখী বল। সো আমরা বল বিশ্লেষণ করব ওয়াই অক্ষ বরাবর। তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল টু, এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু টি মাইনাস এম জি কস থিটা। আচ্ছা, এখন যদি অনেকে বলে যে ভাইয়া টি এখানে টান বল, টান বল কি ধ্রুবক? এখন সেটা তোমাদের কাছে কোয়েশ্চেন, টান বল কি ধ্রুবক? বা আমাদের এই এম জি কস থিটা এটা কি ধ্রুবক? তোমরা কি বলো? ধ্রুবক? অ্যান্সার হচ্ছে নো। টান বল আমার এখানে ধ্রুবক না,
আমার mg cos থিটাও এখানে ধ্রুবক না। তাহলে টান বল কিসের ফাংশন বা কিসের সাথে পরিবর্তন হয়? টান বল থিটার সাথে পরিবর্তন হয়। এমনকি mg cos থিটাও থিটার সাথে পরিবর্তিত হয়। তাহলে টি থিটা যত চেঞ্জ হবে, থিটা যেভাবেই কমবে টিও অ্যাকচুয়ালি ওইভাবে পরিবর্তিত হবে। তাহলে আমরা এটার একটা আনুপাতিক চিত্র এঁকে আবার বিশ্লেষণ করি। ধরো এই হচ্ছে আমার উলম্বের রেখা, এই হচ্ছে আমার সেই দোলক। তাহলে এম ভরের বস্তু এবং এই বরাবর টানটি এই বরাবর এম জি কস থিটা এবং এই বরাবর জি এম জি সাইন থিটা। ঠিক আছে? এখন দেখো বস্তুর গতি এবং টান বল কিন্তু 90 ডিগ্রিতে আছে। তাছাড়া mg cos থিটা এবং বস্তুর গতি আবার পরস্পর 90 ডিগ্রিতে আছে। তো এখন যে জিনিসটা আমরা এখানে দেখতেছি, যে জিনিসটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে যে এই বিন্দুতে টান বল একটা, আবার এদিকের আরেকটা বিন্দুতে টান বল কিন্তু আরেকটা হবে। ওকে? একইভাবে সব জায়গায় কেন্দ্রমুখী বলও সেম হবে না। এই বরাবর ব্যাগ যদি V1 হয়, এই বরাবর ব্যাগ হচ্ছে V2, এই বরাবর ব্যাগ হচ্ছে V3, তাহলে এই বরাবর ব্যাগ আসবে V4, এই বরাবর ব্যাগ আসবে V5, বা এই ব্যাগটা আরো কমে যাবে। আমি এখানে বুঝাতে চাচ্ছি ব্যাগটা আরো কমে যাবে, হয়তো এই বরাবর ব্যাগ 0 চলে আসবে। ঠিক আছে? সো এখন আমরা বুঝতে পারতেছি যে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল অলওয়েজ কেন্দ্র বরাবর কাজ করবে। ঠিক আছে? কেন্দ্রমুখী বল কেন্দ্র বরাবর কাজ করবে এবং দড়ি বরাবর উপরের দিকে। তাহলে আমরা y অক্ষ বরাবর ধরবো, প্লাস y অক্ষ বরাবর ধরছি। ঠিক আছে? কেন্দ্রমুখী বল। তো এখন আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, এই জিনিসটা এই যে লব্ধি বল সেই হচ্ছে মূলত কেন্দ্রমুখী বল। ঠিক আছে? তাহলে কেন্দ্রমুখী বলের ডিরেকশন আমরা বুঝতে পারতেছি। কেন্দ্রমুখী বলের ডিরেকশন কেন্দ্র বরাবর বা ঝুলন বিন্দু বরাবর থাকবে। এখন আমরা আসি যে x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর আমরা যে ত্বরণ দেখাইলাম এবং সেই ত্বরণটা অ্যাকচুয়ালি কিভাবে আছে। সো এখন দেখো এই যে দড়ির এই বরাবর হচ্ছে আমার ত্বরণ ay, এই বরাবর হচ্ছে ত্বরণ ax, তারপরে এই বরাবর হচ্ছে ay, দড়ি বরাবর ay এবং দড়ির সাথে লম্ব বরাবর ax। তারপরে এই জায়গায় হচ্ছে আমাদের শুধুমাত্র মানে লম্ব বরাবর একবারে খাড়া লম্ব উলম্বের সাথে, তখন শুধুমাত্র y অক্ষ বরাবর থাকবে, ax 0 হয়ে যাবে। সেটা আমরা একটু পরেই দেখবো। এরপরে দেখো এই বরাবর এখানে কি ay, এই জায়গায় থাকবে ax। একইভাবে এই বিন্দুতে হচ্ছে ay ax। এখন আমার কাছে আমি তো বস্তুর গতি বিশ্লেষণ করব কি দিয়ে? গতি বিশ্লেষণ করব লব্ধি ত্বরণ দিয়ে। তাহলে দেখো এই দুইটার লব্ধি ত্বরণ ax এবং ay এর লব্ধি ত্বরণ হচ্ছে এই কমলা কালারের লাইন। তাহলে এই হচ্ছে কমলা কালারের লাইন, এই হইলো আমার কমলা কালারের লাইন, এই হচ্ছে আমার কমলা কালারের লাইন, এই হচ্ছে আমার কমলা কালারের লাইন। তাহলে এইটা আমার লব্ধি ত্বরণ নির্দেশ করে। আমি সেটাকে গোলাপি কালার দিয়ে আরেকটু ভালোভাবে দেখাই। এই হচ্ছে আমার লব্ধি ত্বরণ, লব্ধি ত্বরণ, লব্ধি ত্বরণ, লব্ধি ত্বরণ। এখন আসো আমরা লব্ধি ত্বরণটা একটু বিশ্লেষণ করি। তাহলে ax হচ্ছে g sin থিটা। ওকে? আর ay আমার আসতেছে কি? আমি আবার একটু ay দেখি। ay কি আসবে? আচ্ছা, এখান থেকে আমরা m is equal to t minus mg cos থিটা আমরা পাবো। তাহলে এখান থেকে is equal to t minus mg cos থিটা ডিভাইডেড বাই m, এই হচ্ছে আমরা কেন্দ্রমুখী ত্বরণ পেয়ে গেছি। তাহলে t মাইনাস mg cos থিটা ডিভাইডেড বাই m। এখন এই ত্বরণকে আমরা বলে থাকি কেন্দ্রমুখী ত্বরণ। এটা হচ্ছে আমার কেন্দ্রমুখী ত্বরণ। এখন এই ত্বরণগুলোর আরো নাম আছে, আমরা ডিরেকশন ওয়াইজ যদি বলি, এটা হচ্ছে আমার স্পর্শীয় ত্বরণ। আর এইটা হচ্ছে আমার কি ধরনের ত্বরণ? এটা হচ্ছে আমার ব্যাসার্ধ বরাবর ত্বরণ বা রেডিয়াল এক্সিলারেশন বলে, বা ব্যাসার্ধ বরাবর ত্বরণ, ব্যাসার্ধ ত্বরণ। ঠিক আছে? তাহলে আমরা দুইটা জিনিস বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা এ নেট বের করব। এ নেট
ইকুয়াল টু, এখন দেখো এখানে এ এক্স অ্যান্ড এ ওয়াই এদের মধ্যবর্তী কোণ আমার কত আসতেছে? মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে এ নেট হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার কে স্কোয়ার রুট করলে আমরা এ নেট পেয়ে যাই। এমনকি এ নেটের ডিরেকশন এখানে দেখানো হয়েছে। ঠিক আছে? তাহলে আমি এটার আর একটু গাঢ় করে এখানে দেখাই দেই। এই হচ্ছে আমার আহ আচ্ছা, আমি অন্য কালার দিয়ে এখানে দেখাই। জিনিসটা আর একটু ভিজুয়ালাইজ করা ইজি হবে আমাদের জন্য। সবুজ কালার দিয়েই দেখাচ্ছি। এই হচ্ছে আমার এ নেট, এ নেট, এ নেট, এ নেট। ঠিক আছে? এই সবুজটা হচ্ছে আমার এ নেটের ডিরেকশন মিন করতেছে। তাহলে তুমি কি এখানে বলতে পারবে এটা কি সমান্তরালে আছে গতির? না, গতির সমান্তরালে নেই। ঠিক আছে? তাহলে এখন এই যে আমরা এ নেট বিশ্লেষণ করে দেখলাম, এ নেট বিশ্লেষণ করে আমরা কি দেখতে পাচ্ছি? এ নেট বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে লব্ধি ত্বরণ এবং বস্তুর গতিশীলতা কিভাবে আছে সেভাবে। তো ওই অনুযায়ী আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে সি। দেখো এই জিনিসটা একবারে পারফেক্টলি আমরা ব্যাখ্যা করতে পারলাম যে এইখানে হচ্ছে ত্বরণ, ডি তে ত্বরণ একটু স্লাইটলি উপরের দিকে, সি তে ত্বরণ উপরের দিকে, বি তে ত্বরণ বাম দিকে, এ তে ত্বরণ বাম দিকে। আচ্ছা, এবার আসো বি, আমরা সি নিয়ে হচ্ছে একটু আলোচনা করব। ঠিক আছে? সি নিয়ে আমরা একটু আলোচনা করব যেন আমরা এই জিনিসটা বুঝতে পারি কেন আমাদের ত্বরণ সি বিন্দুতে লম্ব বরাবর। এখন দেখো সি বিন্দুতে আমার এ এক্স, আচ্ছা সি বিন্দুতে আমার এইটার জন্য আমার থিটা কত? থিটা 0। আচ্ছা, সি বিন্দুতে আমার এই বরাবর টেনশন টি, এ এক্স, এ এক্স সমান কি আসতেছে? থিটা 0। তাহলে থিটা যদি 0 হয় তাহলে সাইন 0 কত? জি, নাকি? সাইন 0 মানে 0, তার মানে এ এক্স হচ্ছে 0। তাহলে এ ওয়াই ইজ ইকুয়াল টু কি আসবে? টি মাইনাস এম জি। কস 0 মানে কি? 1 এম জি ডিভাইডেড বাই এম। তাহলে এই যে ত্বরণটা সম্পূর্ণ উপরের দিকে থাকবে, তার মানে আমি যেটা বুঝতেছি এ নেট ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। তাহলে এই জায়গায় এ এক্স কত আসবে? এ এক্স 0 আসবে, তার মানে এ ওয়াই থাকতেছে। ঠিক আছে? তাহলে এ ওয়াই যদি থাকে তাহলে এ নেট ইজ ইকুয়াল টু এ ওয়াই ইজ ইকুয়াল টু টি মাইনাস এম জি ওভার এম। এই জিনিসটা থাকবে। ক্লিয়ার? আমরা আশা করি বুঝতে পেরেছি যে এখানে ত্বরণ কিভাবে কাজ করতেছে। লব্ধি ত্বরণের উপর ভিত্তি করেই আমাদের এই কোয়েশ্চেনটা দেওয়া হয়েছিল। এবার আসি যে ভুল ব্যাখ্যাটা কেন ব্যাখ্যাটা ভুল। আসো সর্বপ্রথম আমরা একটু বিশ্লেষণ করব এই জায়গায় সরল দোলকের গতি। তো এখানে সরল দোলকের গতি বিবেচনায় আমাদের এই থিটা হবে খুবই ক্ষুদ্র। আমরা সেই ক্ষুদ্র থিটা বিবেচনা করেই এই জায়গার হচ্ছে কোয়েশ্চেনটা সলভ করব। এখন আহ, আমাদের এই বরাবর ত্বরণ আছে এ ওয়াই, এই বরাবর ত্বরণ এ এক্স। ঠিক আছে? এখন লব্ধি ত্বরণ আমাদেরকে বিবেচনা আনতে হবে। লব্ধি ত্বরণ মানে এদিকে আমি টপিকটা লিখে রাখি, সরল দোলক। লব্ধি ত্বরণ মানেই হচ্ছে সরল দোলকের ত্বরণ, সরল দোলকের ত্বরণ। ঠিক আছে? এখন আমাদের এই গতি বিবেচনায় সরল দোলকের ক্ষেত্রে গতিপথ হয়, গতিপথ অবশ্যই রৈখিক। আমরা কন্ডিশন গুলাকে লিখি, এরপরে আমরা এখানে বলবো যে আমাদের যে কোণের জন্য শর্ত, সেই শর্তটা 4 ডিগ্রি এর সমান বা তার থেকে কম, 4 ডিগ্রি থেকে বেশি হতে পারবে না। ঠিক আছে? 4 ডিগ্রি থেকে বেশি হতে পারবে না। আচ্ছা, আমি এখানে কন্ডিশনটা একটু ভুল লিখেছি, এটা তোমরা একটু দেখে নিও। আমি ভুল করেছি, সম্পূর্ণ ভিডিও যারা দেখবে তারা হয়তো এটা বুঝতে পারবে যে এইখানে থিটা 4 ডিগ্রি এর সমান বা এর থেকে ছোট হইতে হবে। আমি এখানে 4 ডিগ্রি এর সমান বা তার থেকে বড় লিখে ফেলছি। ঠিক আছে? এখন এই জায়গায় একটু কন্ডিশনটা ভুল বলে ফেলছি, তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট। এখন আসো, যখন এই জায়গায় থাকে, এই জায়গায় মানে একদম উলম্ব বরাবর থাকে, তখন তার উপর নেট ফোর্স 0 হয়। এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা সাম্যাবস্থার শর্ত।
ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো বস্তুর গতি যখন আমরা বিশ্লেষণ করব, বস্তুর গতি বিশ্লেষণকালে এই বরাবর mg, এই বরাবর mg, আচ্ছা এই বরাবর mg cos থিটা এবং এই বরাবর mg sin থিটা। সো mg sin থিটা বস্তুর যে সরণের দিকের সাথে সম্পূর্ণ বিপরীতভাবে আছে। আমরা এই ফোর্সটাকে রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল বলে থাকি। ঠিক আছে? তাহলে প্রত্যয়নী বল সমান মাইনাস mg sin থিটা। এখন প্রত্যয়নী বলে আমরা কেন মাইনাস দিয়ে থাকি, এর মূল কারণটা হচ্ছে প্রত্যয়নী বল বস্তুর উপর কার্যকর বলের এবং গতিপথের সাথে বিপরীতভাবে সমানুপাতিক। বুঝতে পারছি? সো প্রত্যয়নী এবং এই যে সরল দোলকের ক্ষেত্রে বা সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে এই যে প্রত্যয়নী বল থাকে সেটা সরণের সাথে কিভাবে সম্পর্কিত? ঋণাত্মকভাবে সমানুপাতিক সম্পর্কিত। মানে সরণ এবং বল বিপরীতভাবে কাজ করছে। সো এই সিনারিওতে আমার যেহেতু থিটা অনেক ক্ষুদ্র, থিটা ক্ষুদ্র, সো এই কন্ডিশনে আমরা লিখতে পারি সাইন থিটা এবং টেন থিটা ইকুয়াল এবং সেটা থিটার সমান হয়। ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা কি বলতে পারি? এটা হচ্ছে আমার থিটা। সো এফ ইজ ইকুয়াল টু মাইনাস mg থিটা। তো এখন আমাদের এই জায়গায় এই যে এফ কি আমার বস্তুর উপর যে রেস্টোরিং ফোর্স কাজ করতেছে এবং কি এটা নেট ফোর্সের সমান। তো এই সিনারিওতে আমরা লিখতে পারি এম এ ইজ ইকুয়াল টু মাইনাস mg থিটা। তো তোমাদেরকে বোঝানোর জন্য এখানে কোণটা বড় আকারে দেখানো হয়েছে, কিন্তু এই কোণ খুবই ক্ষুদ্র। এখন ত্বরণ কার্যকর করতেছে সবসময় সাম্যাবস্থার দিকে। সরল দোলকের ক্ষেত্রে ত্বরণ সবসময় সাম্যাবস্থার দিকে কাজ করে। সো এই সিনারিওতে এই হিসেবে আমরা ত্বরণকে দেখাচ্ছি এভাবে। এই হচ্ছে ত্বরণ, এই হচ্ছে এই জায়গায় ত্বরণ কি জিরো, এই দিকে হচ্ছে ত্বরণ। ঠিক আছে? এখানে যদি আর একটা অংশ থাকতো তাহলে তার ত্বরণ হতো এই বরাবর বা গতিপথের সাথে সমান্তরাল, গতিপথের সাথে এইভাবে সমান্তরালে থাকবে, গতিপথের সাথে এইভাবে স্পর্শক বরাবর থাকবে। তার মানে আমরা যে এই জিনিসটা বুঝতেছি, যদি সরল দোলক হতো শুধুমাত্র মানে সরল দোলকের ক্ষেত্রে আমি যদি গতিপথটা এভাবে ড্র করি, ধরে নেই দিস ইজ সরল দোলক, তাহলে আমার গতিপথে অলওয়েজ সরল দোলকের জন্য দোলকের জন্য ব্যাসার্ধ বরাবর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রমুখী বল নেই। কেন্দ্রমুখী বল যদি না থাকে তাহলে ত্বরণ কি হবে? জিরো। সো যেই ত্বরণটা থাকতেছে এক্স অক্ষ বরাবর বা আমি সেটা বলবো যে স্পর্শক বরাবর, স্পর্শক স্পর্শীয় ত্বরণ শুধু থাকবে যেটা এক্স অক্ষ বরাবর। ওকে? সো সেই এক্স অক্ষ বরাবর আমাদের সেই ত্বরণটা বারবার চেঞ্জ হবে সরল দোলকের গতি বিবেচনা করে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এইটা কেন হলো না। এইখানে আমার ত্বরণের দিক হচ্ছে স্পর্শক বরাবর থাকবে এবং শুধুমাত্র এই যে নেট ত্বরণ শূন্য যখন আমার ইয়েতে থাকবে, সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থা ত্বরণ কি হবে? শূন্য। কিন্তু এখানের যে সিনারিও আমরা দেখতেছি, কোয়েশ্চেনের সিনারিওতে কোথাও আমার সাম্যাবস্থায় ত্বরণ শূন্য নেই। সো এ থেকে এ বি সি ডি কোথাও সাম্যাবস্থায় এ নেট জিরো নয়। তাহলে আমি কিভাবে এই টপিকে বা এই কোয়েশ্চেনে আমরা সরল দোলক বিবেচনা করতে পারি? সেটা টোটালি অপ্রাসঙ্গিক এবং সরল দোলকের গতি বিবেচনা করে ভুলভাবে অনেকেই সি অ্যান্সার মিলিয়ে দিয়ে আসছে, হুইচ ইজ রাইট, বাট কনসেপ্ট কিন্তু এটা না। সরল দোলক বিবেচনা করলে আমাদের লব্ধি ত্বরণ সাম্যাবস্থায় শূন্য হওয়ার কথা, কিন্তু আমরা ৪ টা অপশনের কোথাও লব্ধি ত্বরণ শূন্য দেখতেছি না। তার মানে আমরা আজকের এই কোয়েশ্চেনের আলোচনা থেকে একটি দোলকের বিভিন্ন অবস্থানে ত্বরণের দিক কি হবে, ত্বরণের দিক এর অর্থই হচ্ছে লব্ধি বলের দিক কি হবে সেটা বুঝতে পেরেছি এবং গতি বিশ্লেষণ করতে সক্ষম হয়েছি। আশা করি তোমরা দোলক এবং সরল দোলকের মধ্যে সঠিক পার্থক্য বুঝতে পারবে।